আবার আসলাম এমসিকিউ নিয়ে। কার্যপদ্ধতি এমসিকিউ অনেকগুলো আগে বলা হয়েছে, আবার নতুন করে এটি বলে যাচ্ছি। এই দেখ মনোযোগ দিই। 100টার মতন করামু, দেখি কয়টা কতক্ষণ লাগে। টাইম দেখ কতক্ষণ লাগে, দেখি কই দিন। না দেখি কতক্ষণ হয়, কত বাজে? 5টা 5টা 5 না 17 ও 5টা 5, তাহলে দেখি কতক্ষণ কয়টা শেষ হয়। আচ্ছা আসি দেখ, মনোযোগ দিয়ে ফুল। 2015 সালে সাইহাম এন্ড টেক্সটাইল মিলের বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন বাবদ কত টাকা ব্যয় হয়েছে? 15,000 টাকা। বিজ্ঞাপন বিনামূল্যে পণ্য বিতরণ এত টাকা। প্রতিষ্ঠানে এত অংশ অবলম্বন করতে হবে। অবলম্বন 1 অংশ, বিলম্বিত 3 অংশ। 4 ভাগের 1 অংশ যদি অবলম্বন হয়, বিলম্বিত কয় অংশ হবে? 3 অংশ হবে। 15,000 আর 5,000 20,000, এটা তো একটু আগে বলে আসছি। 15,000 আর 5,000 কত? 20,000। 20,000-এর 4টা ভাগ করে 3টা গুণ করলে কত হবে? 15,000 টাকা। বলছে কার্যপত্রে সমন্বিত রেওয়া মিলে বিজ্ঞাপন ব্যয় কত হবে? 5,000। বিলম্বিত বিজ্ঞাপন কত হবে? 15,000। শেষ। এটা বলা হয়েছে, এই বিষয়ে আমি আর বলবো না। বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন সংক্রান্ত তো আসলেই বাদ দিবে এর থেকে। 1 অংশ যদি অবলম্বন হয়, 3 অংশ বিলম্বিত। সিম্পল উত্তর। কার্যপত্র নিষ্পত্তিকে কোন দিকে দেখাইতে হবে? কার্যপত্রে নিষ্পত্তি হবে যদি বিশদ আয় বিবরণীর ব্যয় পাশ বেশি বড় হয়, ক্রেডিট পাশে দেখাইতে হইব। আর আর্থিক বিবরণীর সম্পদ পাশে দেখাইতে হইব। মনে থাকবো? আয় বিবরণী কোন পাশে? ক্রেডিট পাশে। আয় বিবরণীর ক্রেডিট, আর্থিক অবস্থা বিবরণীর ডেবিট। কত সত্য? এটাই সত্য। 10 গড়া কার্যপত্র দেওয়া হয় না। 10 গড়া কার্যপত্রে নিচের কোন কলামগুলো দেওয়া হয় না? সংরক্ষিত আয় বিবরণী দেওয়া হয় না, মালিকানা সত্ত্ব বিবরণী দেওয়া হয় না। এই 2টা বাদে বাকিটি দেওয়া হয়। 2 আর 3 বাদে আয় বিবরণীতে আসি। 10 গড়া কার্যপত্র 1 মালিকানা অঙ্কের জন্য, 12 গড়া হলো কোম্পানির ক্ষেত্রে, তখন এই মালিকানা সত্ত্ব বিবরণী নামে একটা ঘর দেওয়া হয়। নিচের কোনটি মুনাফাজিত ব্যয়? মেশিনের বীমা খরচ, মেশিনের সংস্থাপন ব্যয়, মেশিন ক্রয় সংক্রান্ত ভ্যাট, মেশিন ক্রয় পরিবহন খরচ। কোনটা হবে? যে এটা মনে রাখতে হবে একটা বিষয়, কোনো একটা সম্পদ কিনে সম্পদটা ব্যবহার করা পর্যন্ত যত ধরনের ব্যয় হবে সবগুলা যোগ হবে। আর বীমা খরচ হলো এমন ব্যয়, সম্পদ কেনার পরে যে ব্যয়টা সংগঠিত হবে, মেশিনটা নষ্ট হলে যেন আমি ক্ষতিপূরণ পাই, সেই জন্য একটা বীমা করে রাখছি। এই জন্য এই বীমাটা হলো কি? মুনাফা জাতীয় ব্যয়। সুতরাং কোনটা মুনাফা জাতীয় বলছে? প্রথমটা, বাকি সবগুলা মূলধন জাতীয়। আজ এই পুরাতন আসবাব বিক্রয় অর্থ কি হবে? মুনাফা জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি। সম্পদ বেচে টাকা পাইলে মূলধন জাতীয় প্রাপ্তি 3। মূলধন জাতীয় ব্যয় কি? সম্পদ কেনার যে টাকা, এটা কোন জায়গায় আছে? মেশিন সংস্থাপন ব্যয় এটা। আর আসবাবতে মেরামত মুনাফা জাতীয়, ভাড়া প্রদান মুনাফা জাতীয়, আর পণ্য ক্রয় মুনাফা জাতীয়। তার মানে তাহলে এই যদি ইয়া আছে এটি তো পারবি। অঙ্কটি দেখে, অঙ্ক কই আছে? এই পৃষ্ঠা একটা অঙ্ক পাইছে। মোট প্রাপ্ত কমিশনের 900 টাকার মধ্যে 100 টাকা অনুপার্জিত হলে চলতি হিসাবে মুনাফাজিত আয় কত হবে? কি বলছে? মোট প্রাপ্ত কমিশনের 900 টাকার মধ্যে 100 টাকা অনুপার্জিত, 800 টাকা যাবে। সিম্পল না? বুঝছ? অনুপার্জিত মানে অগ্রিম, মানে কাম না করে টাকা নেওয়া। 100 টাকা অগ্রিম নিয়ে নিচ্ছে, তাহলে 800 টাকা আয় হিসেবে যাবে। এদিকে মনোযোগ দেই, অঙ্ক কই আছে? এই যে একটা আছে, কি কইছে অঙ্কটাতে? বড় লেখা দিচ্ছে, আন্না ট্রেডার্স তার ব্যবসা পরিচালনা সুবিধার্থে দালান কোঠা ক্রয় করেন। চুক্তি সম্পাদনের জন্য 1000 টাকার একটি স্ট্যাম্প ক্রয় করে এবং চুক্তি সংক্রান্ত ব্যয় সম্পাদনের জন্য 4000 টাকা অন্যান্য খরচ হয়। চুক্তি সম্পাদনের জন্য জমি সহ দালানের ক্রয় মূল্য ছিল কত? 2,05,000 টাকা। আন্না ট্রেডার্সের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? এটা প্রশ্ন করছে। জমি সহ দালানের ক্রয় মূল্য কত? 2,05,000। কিন্তু জমি কিনলে জমি তো রেজিস্ট্রি করতে হবে, না তো জমি আমার নামে থাকবে না। তাহলে জমি যে রেজিস্ট্রেশন খরচ, এটা কি হবে? যোগ করতে হবে। কত? চুক্তি সম্পাদনের জন্য 1000 টাকা স্ট্যাম্প ক্রয় 1000, চুক্তি ব্যয় সম্পাদনের জন্য 4000 টাকা 5000, 5000 আর 2,05,000 2,10,000 টাকা হবে। 2,10,000 আছে যে 1 নাম্বারটা 63 1 নাম্বার। এরপর অঙ্ক কই? 63 ভেরিফাই করব। 63 পরে কই আছে আর অঙ্ক? এই পৃষ্ঠা না, এই পৃষ্ঠা একটা আছে। আর বাকি নিজেরা পড়ে লইস, একটু পড়তে না পারলে আর কি করে, ফেল করলে কর। রাকিব ট্রেডার্সের মালিক ভবন নির্মাণের জন্য 2,30,000 টাকা নিয়ে একটি 1 খণ্ড জমি কিনলেন। জমি রেজিস্ট্রি বাবদ 25,000 টাকা এবং নামজারি বাবদ 2,000 টাকা ব্যয় করে বছর শেষে উক্ত জমি খাজনা দেন 400 টাকা ব্যয় করে। প্রথম প্রশ্ন করলো
জমি ক্রয় সংক্রান্ত মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? জমি কিনছে কত? নির্মাণের জন্য এত জমি কিনছে 2,30,000, রেজিস্ট্রি 25, 2,55,000, আর নামজারি করতে 2,000 টাকা। তাহলে জমি সম্পূর্ণ আমার দখলে আসার জন্য টোটাল ব্যয় হলো কত? 2,57,000। আর এই যে লাস্টে যে 400 টাকা, লাস্টে যে 400 টাকা যে খাজনা, এটা হলো সম্পত্তি অধিগ্রহণ ব্যবহার করার পরে যে বেশিগুলো সংগঠিত হয়। তাহলে সম্পদ কিনে সম্পদের পরে যদি কোনো ব্যয় হয়, সেগুলো হবে কোন ধরনের? মুনাফা জাতীয় ব্যয়। তাহলে খাজনা নাকি আজকে দেই না পরে দেই? খাজনা দিই কবে? এখন না পরে? খাজনা দিছি 1 বছর ব্যবহার করে লাইছি। তো সম্পদের শর্ত কি? ব্যবহার করা শুরু পর্যন্ত যত ধরনের ব্যয় হবে, ওই ব্যয়গুলো হবে কি? মূলধন জাতীয়। আর বাকিগুলা কি হবে? মুনাফা জাতীয়। তাহলে জমি কেনার জন্য যে ব্যয়টা হয়েছে, কত টাকা ব্যয় গেছে? 2 লাখ কত? 63 নাম্বার ঠিক আছে। কথা সত্য, ঠিক আছে। জমি আমার দখলে আসার জন্য যত ধরনের ব্যয় হয়েছে সবগুলা যোগ হয়েছে, তার মানে কত টাকা? 2,57,000 টাকা। 400 টাকা কিন্তু আসবে না, মনে রাখিস। সম্পত্তি ক্রয়ের ফলে আর্থিক বিবরণে কি প্রভাব পড়বে? জমি এত টাকা বাড়বে, মালিকানার সাথে এত টাকা জমি বাড়বে, ভালো কথা। একটি সম্পদ বাড়বে আর একটা সম্পদ কমবে, এটাই হবে। ওখানে লেখা আছে জমি বাড়বে এত টাকা এবং নগদ কমবে এত টাকা। জমি তো নগদেই কিনছি, তাহলে জমি এই সম্পদটা বাড়ছে, এই সম্পদটা কমছে। কথা অঙ্ক এই পৃষ্ঠা আর আছে। মোট প্রাপ্ত কমিশনের মধ্যে 2,000 টাকা পরবর্তী বছর মানে কি অগ্রিম, তো ম্যানেজ করে দেই। চলতি বছরে মনে হয় আয়ের পরিমাণ কত? 3,000 টাকা। এটা তো একটু আগে বললো এই সিস্টেম। এবার অঙ্ক কই আছে? যে একটা আছে, 1 লাখ টাকা যন্ত্র ক্রয় করছি, ভালো কথা। বসাইতে লাগছে 20,000, ভালো কথা। আবার বহন করতে লাগছে 10,000, এটাও ভালো কথা। তিনটা মিলায় কত? 1,30,000। সব যোগ করতে হবে, শেষ। 1,30,000 উত্তর শেষ। বছর শেষে 5,000 টাকা মেরামত ব্যয় হয়েছে, মুনাফা দিতে। ভেরি গুড সিস্টেম। এই যে মেরামত ব্যয়, এটাই মূলধন জাতীয় হবে না। স্টার্ট করার পর নষ্ট হলে এটা মুনাফা দিতে হবে। তাহলে 1,05,000 টাকা মূলধন দিতে হবে, 30,000। দ্বিতীয় প্রশ্নগুলো 30 সেপ্টেম্বর 2013-14 তারিখে যন্ত্রটি 1 লাখ টাকা বিক্রি করলে মুনাফা দিতে লাভ ক্ষতি পরিমাণ বের করতে বলছে। কবে? 30 সেপ্টেম্বর 2014। কিনছি কবে? 2012। কয় পার্সেন্ট অবচয় ধরে? সরলরৈখিক পদ্ধতি অবচয়। কবে? সরলরৈখিক পদ্ধতি অবচয় ধরে। কয় পার্সেন্ট? 10%। কিনছি কবে? মার্চ 31 মার্চ, না মার্চ মাস শেষ। তাহলে কত? 1,30,000। 1,30,000 কয় পার্সেন্ট? 10%। ক্যালকুলেটর চাপ। 1,30,000 10% দিলে কত আসে? 13,000। 13,000 কে 12 দ্বারা ভাগ করতে হবে। ও এটা তো ওখানে ইয়া পদ্ধতি। 1,30,000 10% করলে কত হয়? 13,000 টাকা। প্রশ্ন করছে কি? ও এটা এই টোটাল অবচয়টা লাগবে। কত আসছে হিসাব করে দেখে, খাতাটা কই তো? 13,000 12 দিয়ে ভাগ কর। 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ, কত আসছে? না ইয়া করতে হইব তো, ভাগ আগে দে, ইকুয়াল চাপতে হইব। 9,000 কত? 9,750 টাকা। এটা কয় সাল? 12 সালের অবচয় একটু ব্যস্ত আছে। কয় সালে? সেপ্টেম্বর আসে, 30 সেপ্টেম্বর। তাহলে 13 সালে অবচয় কত? 13 সালে পুরা 13,000। 12 সালে এই টাকা। 14 সালে কত? আবার 13,000 কি 12 দিয়ে ভাগ করো। সেপ্টেম্বর মানে কয় মাস হয়? আগস্ট সেপ্টেম্বর 9 মাস। 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করো। 13,000 12 দিয়ে ভাগ, 9 দিয়ে গুণ। এটা তো 9,750 হবে। 9,750 2 দিয়ে গুণ কর, গুণ 2 দিয়ে প্লাস 13,000 দিই। 32,500। মেশিনের দাম ছিল কত? 1,30,000। ওই 1,30,000 থেকে 32,500 মাইনাস কর। 32,500। 1,30,000 থেকে 32,500 মাইনাস কর, কত আসে? এই এত বছর পরে মেশিনের অরিজিনাল দাম দাঁড়াবে এখন কত?
কত টাকা? 99 না 98? 97? 97,500 টাকা। এবার এর চেয়ে বেশি বিক্রি করছি না কম বিক্রি করছে দেখতে হবে। মেশিনের দাম কত? 500 টাকা। এবার দেখি কি আছে প্রশ্ন। বলছি কি বললেন ভাই গেছি মুনাফা যদি লাভ করতে পরিমাণ বের করতে বলছে। বেচছি কত? 1 লাখ টাকা। মেশিনের দাম দাঁড়াচ্ছে কত? 97,500 টাকা। তাহলে 1 লাখ থেকে বেশি বেচছি না কম বেচছি? মেশিনের দাম থেকে মেশিনের দাম অরিজিনাল দাম এটা। বেচছি তো 1 লাখ, লাভ না লস হয়েছে? ভালো করে বুঝে কো। বেচছি 1 লাখ, মেশিনের দাম কত? 500। এই 3 বছরে ভাঙ্গা অবশ্যই বাদ দেওয়ার পরে দাম দাঁড়াইছে কত? 97,000। এটাই তো চাচ্ছে বের করতে গেছি, তো লাভই তো বের করতে গেছি। কয় টাকা লাভ হয়েছে? 2,500 টাকা লাভ হয়েছে। আছে নি 2,500? এই যে বক্তব্য ক্লিয়ার। অঙ্কারটা আছে এই জায়গায়। আর সমাপনী যাবে তো গোলা পারাস তো যে হিসাবটা থাকবো এটা ন্যূনতম করে যে হিসাবটা এটা করে ভাগ করে দিব। আর বিলম্বিত ক্ষেত্রে আর যদি মূলধন জাতীয় পায় জিনিসটা কিনার সময় যা যা খরচ হতে এই মূলধন জাতীয় মুনাফা জাতীয়। এই অঙ্কটা পড়ে যায় তোর করা লাগবে গেলে জটিল আছে কিনা দেখি। কিনছি 5 লাখ, মেরামত মুনাফা জাতীয়। মুনাফা জাতীয়। জিনিসটা ক্রয় করার পরে ব্যবহার করা গাড়িটি ক্রয় মূল্য এত, মোটর গাড়ি কিনেছেন ব্যবহার গাড়িটি ক্রয় মূল্য এত টাকা, এর মেরামত খরচ 20,000 টাকা। ক্রয়ের তারিখে মোটামুটি গাড়ি মোটর গাড়িটি চালু করার জন্য 2,000 টাকা মেরামত খরচ। এই যে প্রশ্ন বেচ আছে ক্রয়ের সময় মেরামত খরচ গেছি। মালিক পরিচালন ব্যয় মাসিক পরিচালন ব্যয় 10,000 এই মেশিনের পিছনে। প্রশ্নগুলো জনাব রাকিবের বার্ষিক মুনাফা জাতীয় ব্যয় কত? কত? এটার পিছনে পরিচালন ব্যয় কত? 1 বছরে 10,000, 12 মাসে 1,20,000। 1 মাসে 10,000 গেলে 12 মাসে আপনার 1,20,000। 1,20,000 হলে আর কি হবে? মেরামত খরচ এটা আসবে না। এটা গাড়ি কেনার সময় যদি মেরামত করতে হয়, আমি তো কিনতে ব্যবহারই শুরু করি না এই সময় মেরামত, তাহলে ওই এটা মূলধন জাতীয় মনে করতে হবে। ওই যে মেরামত ছিল 20,000 এইটা যোগ করতে হবে। 1,40,000 মূলধন জাতীয় ব্যয় কত? 5 লাখ আর 2 আর 5,02,000। 5,02,000 আছে না ওই শেষেরটাও বলছি না মূলধন জাতীয় ব্যয় কত? 5,02 তো থাকবে, 5,02 অপশনই দেয় 20 দিয়ে রাখছে, ভুল করছে। এটা কি? চেকের মাধ্যমে বিক্রয়, ধারে বিক্রয়, পণ্য নগদে ক্রয়, সোহাগের নিকট থেকে ক্রয়, আরিফের নিকট থেকে কম্পিউটার ক্রয়। আর 80 না 100 কইছিলাম? 80 বা 100 দেখিস যা 100 না। আর সমাপনী যাবে তা বুঝছ তো? যে সমস্ত বিষয়গুলা কি করা হয় সমাপনী নিয়ে নাই, সমাপনী দাখিলা থেকে তো সমন্বয় সমাপনী দাখিলা দেখ সমাপনী জাবেদার পর কোন হিসাবে যে শূন্য হইব কত? শিখলে কি তাহলে? বললাম যে অগ্রিম ব্যয়গুলা তো সম্পদ, এটা বন্ধ হবে না কোনোদিন। তাহলে বকেয়া ব্যয় তো দা এটা বন্ধ হবে না, অগ্রিম ভাড়া দা এটা বন্ধ হবে না, পুঞ্জীভূত আছে বিপরীত সম্পদ অবশ্যই বন্ধ হবে, কিন্তু এটা বন্ধ হবে না। তা নাই বীমা খরচটা বন্ধ হবে। বীমা তো খরচ, বীমা হলো চলতি খরচ, চলতি খরচ গুলা বন্ধ করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে। সমাপনী কোন হিসাবে যে শূন্য হবে আবার কো? বিলম্বিত বিজ্ঞাপন, অগ্রিম বীমা, অনুবার্য সেবায় কোনটা? আরে সেবায় এটা বন্ধ, আয় বন্ধ হয়ে যাবো, অগ্রিমটা বন্ধ হইব না। অনুবাদ সেবায় সমন্বয় করার নিচে কোনটা হবে? অনুবাদ সেবা ডেবিট, সেবায় সম্পদ বৃদ্ধি। সমাপনী দাখিলা দেওয়া হয় নামিক হিসাব বন্ধ করার জন্য। তাহলে এই পর্যন্ত থাকুক, নিজেরা একটু পড়াশোনা করি। আর্থিক বিবরণী, কার্যপত্র আর কি দরপত্র, বেতন মজুরি, জাবেদা, এই সবগুলো ভালো করে একটু সিরিয়াস পড়াশোনা কর। মান্নামি তো বহুত করছো তাই।